হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। অনলি জাপানিজের আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। থামলে দেখে বুঝতে পেরেছো যে আমরা কাগুরাবাচির আরেকটা চ্যাপ্টার নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি তোমরা জানো এটা একটা অনগোয়িং মানগা, মানে রেগুলারলি চ্যাপ্টার আসছে, তো চাইলে একবারে সবগুলো দেওয়া পসিবল নয়। যখন যেভাবে চ্যাপ্টারগুলো আসছে তখন সেভাবে আমরা দেওয়ার চেষ্টা করছি, কিংবা এরকম হতে পারে যে চ্যাপ্টার অলরেডি বেশি বের হয়েছে কিন্তু আমরা জানি না হয়তো। আর আরেকটা কারণে আমাদের কাগুরাবাচির ভিডিও আনতে মজা লাগে না, সেটার কারণ হচ্ছে এটা ইনিমি না, মানে একেবারে মানগা থেকে আসলে সুন্দর করে ভিডিও বানানো যায় না। তোমরাও সেরকম বুঝতে পারো না, আমিও সেরকম বুঝতে পারি না, মানে পূর্ণ যে একটা এনিমির মজা সেটা আমরা পাই না। তবে তারপরেও যেহেতু কাগুরাবাচি আমরা শুরু করেছি, একবারে বন্ধ করব না, একটু একটু করে চালাতে থাকবো। এবং খুব শীঘ্রই তোমাদের জন্য একটা বিগ সারপ্রাইজ রয়েছে। আমরা অনেক ভালো এবং নাম করা একটা এনিমি তোমাদেরকে উপহার দিতে চলেছি। জাস্ট ওয়েট করতে হবে আর 2-1 দিন। তো যাই হোক, এবার চলো আমরা মূল ভিডিওতে যাই। তো যাই হোক, কাগুরাবাচির 13 নম্বর এপিসোডের নাম হচ্ছে এলিটস। মানে এলিটস বলতে কি বোঝানো হয়েছে? গতবার আমরা দেখেছিলাম না যে চিরো আর ওই যে একটা কামনা গ্রুপের যে এলিট সর্সারার রয়েছে, তারা মিলে একটা প্ল্যান করে যে সোজোকে মারবে এবং চারকে উদ্ধার করবে, এবং সেই হিসেবে প্ল্যান করা হয়। তো এই দৃশ্যের প্রথমে আমরা দেখি সোজো দোকান থেকে বের হয়ে আসে, এবং তখনই কামনা গ্রুপের সদস্যরা ওকে চারদিক থেকে ঘিরে ফেলে, আর সোজো তাদেরকে দেখে চিনে ফেলে। এবং এরা তো সেই এলিট সর্সারার যারা এর আগে আমার সাথে লড়াই করতে এসেছিল এবং কোনো রকমে পালিয়ে বেঁচেছিলাম। তবে তারপরে আমার কাছে কাটানা রয়েছে, ওদের সাথে ফাইট করে কি মজা পাবো? ওরা কি আমাকে সেরকম ভাবে টেক্কা দিতে পারবে? তবে তারপরে আমি আমার মিস্টিক কাটানা সর্বোচ্চ পাওয়ার দেখতে চাই। আর এরপর আমরা দেখি সোজো আজাম এবং শিবার ব্যাপারে ভাবতে থাকি যে ওরা কোথায়। আর তখনই আমরা দেখতে পাই যে এই এলিট গ্রুপের মধ্যে বা কামনা গ্রুপের মধ্যে একটা মেয়ে যে রয়েছে, সে গানসিলি নামের একটা অ্যাটাক ইউজ করে। আর তখন সোজোর পায়ের নিচে যে মাটিটা ছিল সেটা পুরো একেবারে উঠিয়ে দেয়। আর এরপর আমাদের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়, যখন আমরা দেখতে পাই যে এই অ্যাটাক করার আগে চিরো এবং এই কামনা গ্রুপের যে মেম্বাররা কনভারসেশন করেছিল বা প্ল্যান প্রোগ্রাম করেছিল, সেই দৃশ্যটা দেখি, যেখানে চিরো বলে যে দেখো, সোজোর কাছে যে কুরেগামা মিস্টিক কাটানাটা রয়েছে তার 3টা অ্যাবিলিটি রয়েছে, এবং ও 3টা অ্যাটাক তোমাদেরকে করতে পারবে। একটা হচ্ছে ইউ অ্যাটাক, একটা কো অ্যাটাক, একটা মে অ্যাটাক। তো ও যদি ইউ অ্যাটাক করে তাহলে তোমার হচ্ছে বরফ বের হবে এবং বরফ তোমাদের উপর অ্যাটাক করবে। আর ও যদি কো অ্যাটাক করে তাহলে ও পানি দিয়ে অ্যাটাক করবে, এটা অত ভয়ঙ্কর অ্যাটাক নয়। কিন্তু ও যদি মে নামের অ্যাটাক করে তার মানে ও বজ্রপাত দিয়ে অ্যাটাক করবে, যেটা খুবই ডেঞ্জারাস একটা অ্যাটাক। তো তখন একজন বলে ওঠে এগুলো তো খুবই সাধারণ অ্যাবিলিটি, কিন্তু আমরা যদি একটু খোঁজাখুঁজি করি সোজোর কি অ্যাবিলিটি আছে এটা আমাদের জানার দরকার। আর তখনই মাস্ক পরা যে একটা সর্সারার ছিল সে বলে ওঠে আচ্ছা, সোজোর কাছে যে কাটানাটা রয়েছে ওটা কি তোমার কাছে শক্তিশালী কাটানা? তখন ওই মেয়েটা বলে দেখো, এত বাড়তি কথা বলে লাভ নেই, চলো ফাইট করি। আর আজামি, তুমি কি আমাদের সাথে যাবে ফাইট করার জন্য? তখন আজামি বলে না, আমি যাচ্ছি না, বাট তোমরা 6 জন যাবে। তখন ওই মেয়েটা বলে 6 জন মানে? তখন আজামি বলে তোমাদের সাথে আর একজন যাবে, যে এখন বর্তমানে ইনভেস্টিগেশন করছে, এজন্য সে এখানে নেই, তবে সে তোমাদের সাথে গিয়ে ফাইটে জয়েন হবে। আর তখন যে ওদের লিডার ছিল চশমা পরা, সে বলতে থাকে আচ্ছা, যদিও আমরা সোজোকে মেরে দিই তারপর এই কেস কিন্তু শেষ হবে না, কারণ আমাদের হিসাকু পর্যন্ত পৌঁছাতে হবে, এবং হিসাকু অনেক ডেঞ্জারাস। আর এর সাথে লিডার আরো বলে আমরা সোজোকে আন্ডার এস্টিমেট করতে পারবো না, কারণ সোজো কোনো নর্মাল মানুষ না, একে তো ও নিজেও সর্সারার, তার উপর ওর হাতে মিস্টিক কাটানা রয়েছে। তো শুধুমাত্র মিস্টিক কাটানোর উপর আমরা ইনভেস্টিগেশন করে ওর সাথে আমরা ফাইট চ্যালেঞ্জ করতে পারি না, আমাদের একটা প্রপার পরিকল্পনা লাগবে যে আমরা কিভাবে ফাইটটা করবো, কোন প্ল্যানে ফাইটটা করবো। আর এরপর সিন আবার বর্তমান সময় আসে, যেখানে আমরা দেখতে পাই ওই মেয়েটা ওর স্পেশাল যে জাদুর পাওয়ার রয়েছে তার সাহায্যে মাটি করে কি একেবারে শূন্য নিয়ে গিয়ে একটা গ্রাউন্ড বানিয়ে নেয়, যাতে সেখানে ওরা শুধুমাত্র সোজোর সাথে ফাইট করতে পারে এবং সাধারণ মানুষের কোনো ক্ষতি না হয়। আর এরপর আমাদের দেখানো হয় ওই গ্রুপের একটা লোক বলে সমুদ্র তো এখান থেকে মাত্র 2 কিলোমিটার দূরে, তো আমরা তো সমুদ্রের কাছের জায়গাটা সিলেক্ট করতে পারতাম। তখন মেয়েটি বলে এত সময় নেই, তুমি জাস্ট আমাকে প্রোটেক্ট করার ব্যাপারে ভুলো না। তো এখানে আমরা জানতে পারি এই মেয়েটির নাম হচ্ছে ডাং। আর ওরা এত ওপরে কেন ফাইট করছে এটা অলরেডি কিন্তু তোমাদেরকে আমি বলেছি, যাতে সিটির বা সাধারণ মানুষের কোনো ক্ষতি না হয়, কারণ অনেক ডেঞ্জারাস একটা ফাইট হতে চলেছে। তো যাই হোক, তখনই আমরা দেখি সোজোকারীকে মেয়ে অ্যাটাকটা করে এবং বলে ঠিক আছে দেখছি। তো সোজো মূলত অ্যাটাকটা করে হচ্ছে ওই কামনা গ্রুপের যে লিডার রয়েছে চশমা পরা, তার উপর কিন্তু ওই মেয়েটা করে ওই অ্যাটাকটাকে ব্লক করে দেয় এবং লিডারকে বাঁচিয়ে নেয়। আর তখনই আমরা দেখি ওদের যে চশমা পরা লিডার সে সোজোর উপর ঝাঁপিয়ে পড়ে, আর অন্যদিকে পেছন থেকে মাস্ক পরা ওই লোকটা আসে, এবং তার যে স্পেশাল পাওয়ার সেটা হচ্ছে সে তার হাতটা পাথরের মতো শক্ত করতে পারে, যেটা বেনটেনের যে দুলাভাই রয়েছে তার মতো আর কি। তো যাই হোক, সোজো কিন্তু সবগুলো অ্যাটাক খুব সহজে ব্লক করে দেয়। আর এদিকে আমরা দেখি লিডার যে লাফিয়ে পড়েছিল সে করে কি সোজোর উপর তার স্পেশাল অ্যাটাক করে অনেকগুলো চাকু দিয়ে, কিন্তু সোজো তার ইউনামের অ্যাটাক করে, আই মিন ওই বরফ দিয়ে নিজেকে ডিফেন্স করে দেয়। কিন্তু তখনই ওই লিডার করে কি জেকাই নামের একটা অ্যাটাক করে। তো এর ফলে যেটা হয়, সোজো যে আইসগুলো এনেছে সেটা ভেদ করেই ওই ছুরিগুলো সোজোর দিকে অ্যাটাক করতে যায়, কিন্তু সোজো সেই ছুরিগুলোকে আটকে দেয়। কিন্তু তখনই আরেকটা সর্সারার সোজোর উপরে থেকে একটা পাঞ্চ মারে, এবং এমন পাঞ্চ মারে আকাশে যে মাটির একটা টুকরা গিয়েছে সেটাই ভেঙে যায়, কিন্তু সোজো তারপরেও সেটা থেকে বেঁচে যায়। আর তখন আবার দৃশ্য 5টে চলে আসে, যেখানে চিরোরা প্ল্যান করছিল কিভাবে সোজোকে হারাবে। তো চিরো ওদেরকে বলে দিয়েছিল যে তোমরা রয়েছে 5 জন, তোমরা সব সময় ওর উপর অ্যাটাক করতেই থাকবে যেন ওর তরাল চার্জ হওয়ার সুযোগই না পায়, কারণ একবার ওর তরাল দিয়ে যদি একবারও একটা অ্যাটাক করে সে চার্জ হতে পরবর্তী কিছু সময় লাগে, এবং চার্জ যদি একবার হয় পরের অ্যাটাক কিন্তু আরো ভয়ঙ্কর হবে। আর সোজোর কাছে যে তরলটা রয়েছে, আই মিন কুরেগামা তরল, ওটার যুদ্ধ করার এটাই সবচেয়ে বড় ফায়দা। ওটা যত চার্জ হতে পারবে, যত ইউজ করবে, তত অ্যাটাক ভয়ানক হবে। এরপর চিরো বলে আমি সোজোর সাথে যখন
ফাইট করেছিলাম, আমি এই বিষয়টি অ্যানালাইজ করেছি, তখন আমি ভালো মতো এটা হ্যান্ডেল করতে পারিনি। আর সোজো কিন্তু ফাইট করতে অনেক ভালো এক্সপার্ট, তো আমি একদমই অবাক হব না যদি ওর কাটানার সবচেয়ে ভালো ইউজগুলো ব্যবহার ভালোভাবে শিখে নেয়। তো ও যদি ওর কাটানার সবগুলো অ্যাটাক খুব ভালো মতো শিখে নেয় তাহলে ডেফিনেটলি তোমরা মরতে চলেছো। আর বাঁচার একটা মাত্র উপায়, তোমাদের একটা প্রপার ওয়েতে প্রপার প্ল্যান নিয়ে ফাইট করতে হবে। আর এরপর সিন বর্তমানে আসে, আমরা দেখি সোজো করা সবাই ঘিরে ফেলেছে এবং প্ল্যান অনুযায়ী সবাই একসাথে অ্যাটাক করছে। আর তখনই সোজো করে কি তার মেই পাওয়ার ব্যবহার করে এবং চারদিকে পানি দিয়ে ঘিরে ফেলে। আর তারপর সোজো বলে মেই পাওয়ার আমি এজন্যই দিলাম কারণ এই অ্যাটাক করার পরে পরবর্তী চার্জ হতে বেশি সময় লাগে না। কিন্তু আমরা দেখি কামনা গ্রুপের সবাই এই পানি দেখেও ভয় পায় না, পানির মধ্যে চলে আসে এবং সোজোর উপর অ্যাটাক করতে আসে। কিন্তু তখনই সোজো একটা টেকনিক খাটাও পারে কি মেই নামের যে অ্যাটাকটা রয়েছে, আই মিন ওই বজ্রপাতের অ্যাটাক, সেই অ্যাটাকটা করে দেয়। আর তোমরা তো জানো বজ্রপাত আর পানি একসাথে মিশলে মানে পানির ভেতর দিয়ে তো কারেন্ট যায়, তো এই অ্যাটাকটা যখন করে তখন সবার কারেন্টের একটা ব্যাপক ঝটকা লাগে। কিন্তু তখনই আবার আমাদের পাস্টে নিয়ে যাওয়া হয়। তো চিরো সেখানে বলে মে অ্যাটাক করলে যেহেতু চার্জ হতে টাইম বেশি লাগবে, তো এর জন্য সোজো করবে কি কো অ্যাটাক মানে পানির অ্যাটাক করবে, কারণ এটার চার্জ হতে বেশি সময় লাগে না। আর তার সাথে চিরো আরো বলে ও যদি পানি ব্যবহার করে তোমাদের উপর একটা কম্বাইন্ড অ্যাটাক করে, আই মিন লাইটেনিং অ্যাটাক করে, তারপরে সেটা কিন্তু অনেক বেশি শক্তিশালী হবে। তো বুঝতে পারছো এখানে ব্যাপারটা চিরো কত ইন্টেলিজেন্ট। ও আগে থেকেই প্রেডিক্ট করতে পারছিল যে সোজো এরকম একটা কিছু করতে পারে যদি ওই কাটানার সবগুলো ব্যবহার ও জেনে নেয়। তো চিরোর বয়স 18 হয়নি, কত ইন্টেলিজেন্ট, কিন্তু আমি এখনো কিছুই না। তো যাই হোক, তখন কামনা গ্রুপের লিডার বলেছিল তাহলে তো এই মিস্টিক কাটানার কোনো দুর্বলতাই নেই। চিরো তখন বলে দেখো দুর্বলতা তো অবশ্যই আছে, তোমরা যদি সোজোকে রেগুলারলি পুশ করে থাকো, ব্যস্ত করতে থাকো, তাহলে চার্জ করার কোনো সুযোগই পাবে না। মানে এখানে চিরো ফাইটে কি কি হবে সবকিছু প্রি প্রেডিক্ট করছিল বা অনুমান করে ওদেরকে বলছিল এবং ফাইটের প্ল্যান দিচ্ছিল। তো এই প্ল্যান কথা বলতে বলতে আমরা দেখতে পাই পরবর্তী সিন ওরা সবাই বাথরুমে। তো তখন চিরো লিডারকে বলে দেখো সোজো যখন ওই পানির অ্যাটাক করার পরে তোমাদের উপর ওই লাইটিনিং এর অ্যাটাক করবে, আই মিন বজ্রপাতের অ্যাটাক করবে, তখন ওই অ্যাটাকটা তোমাদের শৈলে নিতে হবে। তাহলে কি হবে, সোজোর ওই তরলটা আর কোনো কাজে থাকবে না, ওটা চার্জ হতে অনেক সময় লাগবে এবং তোমরা একটা সময় পেয়ে যাবে ওকে অ্যাটাক করার জন্য। আর এরপরই সিন বর্তমানে আসে এবং অলরেডি কিন্তু কামনা গ্রুপের সবাই পানির অ্যাটাক এর সাথে ওই বজ্রপাতের অ্যাটাক খেয়েছে। তো লিডার বলে ওরে বাবারে এটা তো অনেক ডেঞ্জারাস অ্যাটাক, আমার তো কাম সারা, এটা অনেক বেশি কষ্টকর। আর তখনই আবার দৃশ্য পেছনে চলে আসে, মানে অতীতে চলে আসে। তখন ওই মাস্ক পরা লোকটি বলে তুমি এটা কি বলছো চিরো, আমরা নিজে থেকে ওই অ্যাটাক নিব, ওই বিদ্যুতের অ্যাটাক, তুমি কি আমাদের মরতে বলছো? চিরো তখন বলে দেখো আমার বিশ্বাস তোমরা এলিট সর্সারার, ওর ওই লাইটেনিং এর বা বজ্রের অ্যাটাক থেকে তোমরা নিজেদের হ্যান্ডেল করতে পারবে, কিন্তু এই অ্যাটাকের ফলে তোমরা একটা সুযোগ পাবে সোজোকে দুর্বল করার এবং ওর মিস্টিক কাটানাকে দুর্বল করার, এছাড়া আর কোনো ওয়ে নেই। আর এরপর আবার আমাদের বর্তমান সময় আনা হয়। তো কামনা গ্রুপের সবাই ভাবছে যে যেভাবে প্ল্যান করেছে এখনো সেভাবেই চলছে। আর তখন আবার ফ্ল্যাশব্যাক বা অতীতে নিয়ে যাওয়া হয়, যেখানে একজন সর্সারার চিরোকে বলে আস্তে আস্তে দাঁড়াও, তুমি যে বললে যে আমরা বজ্রপাতের অ্যাটাকটা নিজেদের উপর নেব, এটা কিভাবে সম্ভব? তো চিরো তখন আবারও বলে আমি একবার বলেছি তোমরা সবাই এলিট সর্সারার, এতটুকু হ্যান্ডেল করা এতটুকু সহ্য করার ক্ষমতা তোমাদের থাকা উচিত। তো এরপর আবারও বর্তমান আসে এবং আমরা মূল ফাইট দেখি, যেখানে আমরা দেখতে পাই সোজো কিন্তু একবার মে অ্যাটাক করেছে। ও আবারও মে অ্যাটাক যখন করতে যাচ্ছিল, মানে অল্প চার্জে আবার যখন কারেন্ট অ্যাটাক করতে যাচ্ছে, তখন লিডার সবাইকে বলে তোমরা সবাই উপরে লাভ দাও, কিন্তু সোজো তখন বলে এটা ইউজলেস, তোমরা যেদিকেই যাও না কেন তোমাদেরকে মরতেই হবে। কিন্তু তখনই ওদের লিডার করে কি জিকাই নামের ওই অ্যাটাকটা আবারও ব্যবহার করে এবং মাটি ফাটিয়ে কাঁপিয়ে দেয় এবং মাটি ওপর উঠিয়ে দেয়। আর এর ফলে যেটা হয়, সোজোর যে পানি ছিল সেটা ওপর উঠে যায় এবং সোজো যে পরবর্তী বজ্রের অ্যাটাকটা করে সেটা উল্টো সোজোরই শক লাগে। তো এর ফলে যেটা হয়, সবাই 10 সেকেন্ডের জন্য একটা সময় পেয়ে যায় এবং সোজোর উপর লাফিয়ে পড়ে। আর তখন সোজো চিরোর ফ্ল্যাশব্যাক মনে করে, যেগুলো সবকিছু চিরোর প্ল্যান, ও আমার সাথে কি একবার লড়াই করে বুঝে গিয়েছে আমাকে কিভাবে হারাতে হবে বা কিভাবে মিস্টিক কাটানার সাথে ডিল করতে হবে। আর তখন এই দৃশ্যের আবার পরিবর্তন হয়, আমাদের চিরোকে দেখানো হয়। আর তোমাদের মনে আছে গত পর্বে চিরো কিন্তু চারকে বাঁচানোর জন্য একটা মন্দিরে বা একটা জায়গায় গিয়েছিল এবং অলরেডি কিন্তু ওখানে সবাইকে মেরে একটা লোককে কবজা করে জিজ্ঞাসাবাদ করছিল। তো তখন ওই লোকটা বলে দেখো এই ঘরের পশ্চিম দিকে একটা দরজা রয়েছে, ওখানে শুধু কোনো সর্সারার থাকে না। আর আমরা দেখতে পাই চিরো অলরেডি এখানে যতগুলো সর্সারার ছিল সোজোর সবাইকে ল্যাটাভেটা করে রেখেছে। তো ওই সর্সারার তখন বলে তুমি যদি এই বাচ্চাটাকে পেতে চাও তাহলে নিচের দিকে যে সিঁড়ি রয়েছে সেটা অনেক নিচে নিয়ে যাবে তোমাকে, ওখানে একটা বেসমেন্টের মধ্যে ওকে একটা ল্যাবরেটরিতে বন্ধ করে রাখা হয়েছে। আর তখনই আমাদের ওই জায়গাটার দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা দুটো সর্সারারকে দেখতে পাই, অনেক শক্তিশালী সর্সারার, এবং তারাই কিন্তু চারকে ওই যে কিডন্যাপ করে নিয়ে এসেছিল ওই সময়। আর এরপর আবার এই সর্সারার চিরোকে বলে ওখানে কিন্তু আরো অনেক শক্তিশালী সর্সারার রয়েছে, তো তুমি হয়তো অনেক সর্সারারকে অলরেডি মেরেছো, কিন্তু তারপর নেক্সট ফাইট তুমি কোনোভাবে অ্যাভয়েড করতে পারবে না এবং ওরা অনেক বেশি ভয়ঙ্কর এবং দেখে মনে হচ্ছে তুমি অলরেডি অনেক দুর্বল, অনেক ফাইট করেছো, তো ওখানে গেলে আমার মনে হয় না তুমি হ্যান্ডেল করতে পারবে এবং ওরা তোমাকে ততক্ষণ পর্যন্ত টর্চার করতে থাকবে যতক্ষণ না তুমি মরে যাও। আর আমি সত্যি বলতে এটাই চাই, তুমি ওভাবেই মরো। আর তখন চিরো ভাবতে থাকে ওদেরকে হ্যান্ডেল করার কোনো ব্যাপার হবে না, আর প্রত্যেকটা মিস্টিক কাটানোর কিছু ফিচার রয়েছে। আর তখনই আমাদের চিরোর বাবাকে দেখানো হয়, আর সে বলছে মিস্টিক কাটানো যখন বানানো হয় সেটা প্রকৃতির একটা উপহার এবং যার হাতে এই কাটানাটা থাকবে তার উপর নির্ভর করবে সে কতখানি এই কাটানার পটেনশিয়ালিটি বা শক্তি ইউজ করতে পারবে। তো এটা শুধুমাত্র মিস্টিক কাটানা শক্তিশালী হলেই যে আমি এই মিস্টিক কাটানে
দিয়ে যাইছে তাই করতে পারবো তা নয়, কি হ্যান্ডেল করছে তার উপরও নির্ভর করবে। তো চিরো তখন সিদ্ধান্ত নেয়, দেখা যাক কি হয়, মানে সবগুলোকে কেটে ফেলবে এবং চারকে উদ্ধার করে নিয়ে যাবে। তো এখানে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যায়। মানে এই চ্যাপ্টারে আমাদের দেখানো হয় না চিরো কি চারকে বাঁচাতে পেরেছে নাকি পারেনি, আবার এটাও দেখানো হয় না যে ওই এলিট সর্সারাররা, আই মিন ওই কামনা গ্রুপের 5 জন সর্সারাররা তারা সোজোকে হারাতে পেরেছে কি বা নাকি পারেনি। তবে এটা আমরা পরের পর্বে বা পরের চ্যাপ্টারে জানতে পারবো এবং খুব শীঘ্রই পরের এপিসোডটা আসবে। বিদায় নিচ্ছি আজকের মতো। ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।